গ্রামের বয়স্করা আজও এই গল্পটা শোনান। বইয়ের পাতায় নয়, এই কাহিনী বেঁচে আছে মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এটা একটা সতর্ক বার্তা। আর এই পুরো ইতিহাসের সাক্ষী গ্রামের সেই ল্যাংড়া গুণিন। চলুন তার মুখ থেকেই শোনা যাক সেই ভয়ঙ্কর অভিশাপের জন্মকথা। গুণিনের এই কথাটা শুধু একটা সতর্ক বাণী ছিল না, এটা ছিল গ্রামের সম্মিলিত পাপের এক আয়না। একটা ভুলের কারণে একজন সাধারণ নারী কিভাবে প্রতিশোধের প্রতিমূর্তি হয়ে উঠেছিল তারই গল্প এটা। আর সেই গল্পের শুরুটা হয়েছিল এক ঝড়ো রাতে, গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আর কুখ্যাত এক জায়গায়। গল্পের গভীরে ঢোকার আগে চলুন আমরা ওই রাতের ঘটনাটা একটু দেখে আসি। গ্রামের দুই বাসিন্দা সনাতন আর গোকুল ঝড়ের থেকে বাঁচতে সেই অভিশপ্ত বাঁশবাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল। কিন্তু ওরা তখনও জানতো না ঝড়ের চেয়েও বড় কোনো বিপদ ওদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই যেন চারপাশের বাতাসটা ভারী হয়ে গেল। এটা কোনো সাধারণ ভয় ছিল না, এটা ছিল সেই অশুভ শক্তির প্রথম আভাস, যা সনাতন আর গোকুলকে পাগলের মতো দৌড়ে পালাতে বাধ্য করেছিল। ওদের হাতে থাকা তাবিজটাই ছিল তখন একমাত্র ভরসা। আর ঠিক ওই একই রাতে গ্রামের বিশ্বস্ত চৌকিদার রহমত চাচা একটা মারাত্মক ভুল করে বসলেন। তিনি ভেবেছিলেন হয়তো চোর ধরে গ্রামের উপকার করবেন, কিন্তু বাঁশবাগানের সেই অন্ধকার তাকে আসলে টেনে নিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর মৃত্যুর দিকে। কিন্তু রহমত চাচা যা দেখলেন তা কোনো মানুষ বা পশুর কাজ ছিল না। ওটা ছিল, ওটাকে কি বলা যায়, যেন নরকের কোনো দৃশ্য সত্যি হয়ে তার সামনে চলে এসেছে, যা প্রকৃতির সমস্ত নিয়মকে ভেঙে চুরমার করে দেয়। পরদিন সকালে যখন রহমত চাচার ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গেল, তখন গ্রাম শুদ্ধ সবাই বুঝে গেল যেটাকে তারা এতদিন শুধু ভয় পেয়ে এসেছে সেটা এখন সত্যি। আর তাই তারা সবাই মিলে ছুটে গেল ল্যাংড়া গুণিনের কাছে, কারণ একমাত্র তিনিই জানতেন এই অভিশাপের আসল উৎসটা কি। তো গুণিন যা বললেন তা ছিল গ্রামের এক কলঙ্কিত অতীত। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় বাঁশবাগানের ওই অশুভ শক্তিটা জন্ম থেকে কিন্তু এমন ছিল না, তাকে আসলে তৈরি করা হয়েছিল। গ্রামের ক্ষমতা আর কুসংস্কার একসঙ্গে মিলে একজন নিরপরাধ মহিলাকে এই পরিণতি দিয়েছিল। তার শেষ নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা এই কথাগুলো কোনো সাধারণ আর্তনাদ ছিল না, এটা ছিল একটা প্রতিজ্ঞা, একটা অভিশাপ, যা সেই দিন থেকে গ্রামের বাতাসে মিশে গিয়েছিল আর ঠিক সময়ে তার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল। ল্যাংড়া গুণিন তখন বোঝালেন ব্যাপারটা এখন আর সাধারণ কোনো ভূতের পর্যায়ে নেই। দীর্ঘ 12 বছর ধরে সাধনা করে সে এখন হয়ে উঠেছে ছায়া খাকি, মানে যা আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর। ছায়া খাকি নামটা শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? এর ক্ষমতাটা আরও অদ্ভুত। সে কিন্তু সরাসরি শরীরকে আক্রমণ করে না, সে মানুষের ছায়াটাকেই গিলে ফেলে। আর ছায়া শেষ মানে মানুষটাও শেষ, তার অস্তিত্বটাই যেন পুরোপুরি মুছে যায়। আর এই অভিশাপটা কিন্তু যখন তখন কাজ করে না, এর কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, একটা ভয়ঙ্কর চক্র। ভাবা যায় পুরো 12 বছর অপেক্ষা, তারপর অমাবস্যা পূর্ণিমার এক বিশেষ সপ্তাহ, মানে এটা একটা রীতিমতো রিচুয়ালের মতো। ডাইনির প্রথম শিকার ছিল প্রতাপ মণ্ডল নিজে, যে এই সব কিছুর জন্য দায়ী ছিল। আর এখন ঠিক 12 বছর পর তার প্রতিশোধের লক্ষ্য হয়ে দাঁড়ালো প্রতাপের একমাত্র ছেলে হারু মণ্ডল। মানে সোজা কথায় বাবার পাপের ফল এবার ছেলেকে ভোগ করতে হবে। গুণিনের সাবধান বাণী, গ্রামবাসীদের ভয়, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। তাবিজ কবচের শক্তিও যেন ধীরে ধীরে কমে আসছিল। প্রতিশোধের আগুনটা এবার চূড়ান্ত রূপ নিতে চলেছিল। অভিশাপটা এবার গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। সনাতনকে পাওয়া গেল একদম পাথর হয়ে, কোনো সাড়া নেই। আর গোকুল, সে তো নিজের চোখে দেখল যে তার ছায়াটাই তাকে মেরে ফেলছে। একবার ভাবুন তো, নিজের ছায়া যখন শত্রু হয়ে যায় তখন মানুষ আর কোথায় পালাবে? আর ঠিক তখনই হারু আর তার স্ত্রী বিমলার ঘরের বাইরে থেকে ভেসে এলো সেই হাড়হিম করা ফিসফিসানি। এটা শুধু ভয় দেখানো ছিল না, এটা ছিল একটা পুরনো হিসেব মনে করিয়ে দেওয়া। কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল ঘরের ভেতরে। ডাইনিটা বাইরে থেকে আসেনি, সে ভর করেছিল হারুর নিজের স্ত্রী বিমলার ওপরে।
মানে অভিশাপটা এখন আর বাইরের কোনো শত্রু নয়, একেবারে ঘরের ভেতরে। এবং এরপর যা হওয়ার তাই হলো। বিমলার ছায়া থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর রূপ। এক মুহূর্ত আর হারুমণ্ডলের ছায়াটা উধাও, তার শরীরটা জমে গেল নিথর, সব শেষ। হারুর মৃত্যুর পর সবাই ভাবল, যাক, এবার হয়তো সব মিটে গেল, শয়তান যা চেয়েছিল তা তো পেয়ে গেছে। কিন্তু গুনিন জানতেন আসল গল্পটা এখনও শেষ হয়নি। গুনিনের এই কথাটা, এটাই আসলে পুরো গল্পের সারমর্ম। প্রতিশোধের চক্র একবার শুরু হলে সেটা সহজে থামে না। বড়জোর কিছুদিনের জন্য একটু শান্ত হয়, ঘুমিয়ে থাকে, কিন্তু সে আবার ফেরে। পরের 2 দিন গ্রামে একটা অদ্ভুত কবরের মতো নিস্তব্ধতা। মানুষজন একটু একটু করে আশার আলো দেখতে শুরু করেছিল, কিন্তু এটা ছিল ঝড়ের আগের সেই ভয়ঙ্কর শান্ত অবস্থা। এই প্রশ্নটাই গ্রামের মানুষকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাড়া করে ফেলে। এই ভয়টাই তাদের সামাজিক কাঠামোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্নটা হলো, অভিশাপ কি সত্যিই ঘুমায়, নাকি শুধু শিকার বদল করে? আর এই প্রশ্নের উত্তরটাই আমরা পাই গল্পের একেবারে শেষ দৃশ্যে, যেখানে আর কোনো প্রাপ্তবয়স্ক চরিত্র নেই, আছে শুধু এক নিষ্পাপ শিশু, যে এই অভিশাপের কিচ্ছুই জানে না। গ্রামের এই লোককথাটা এখানেই শেষ হয়। গোকুলের ছোট্ট মেয়ে টুনটুনি যখন একা একা খেলছিল, তখন তার নিজের ছায়া থেকেই বেরিয়ে আসে সেই ডাইনির ভয়ঙ্কর মুখ। কিন্তু এবার তার মুখে আর রাগ নেই, আছে একটা অদ্ভুত হাসি। আর এই গল্পটা আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা দেয়, এটা শুধু কোনো ভূতের গল্প নয়, এটা একটা সতর্ক বার্তা যে কুসংস্কার আর হিংসা থেকে জন্ম নেওয়া প্রতিশোধের চক্রটা, সেটা কোনোদিন শেষ হয় না। এটা শুধু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে, আর নতুন শিকারের ছায়ার মধ্যে চুপ করে ঘুমিয়ে থাকে, আবার জেগে ওঠার জন্য। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।